আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ আপনাদের সাথে সামনে নতুন একটা গল্প নিয়ে উপস্থিত হয়েছি, আপনাদের সাথে শেয়ার করব বলে। তো চলুন, আসলে বর্তমান প্রেক্ষাপটে বাসাবাড়িতে কাজের মেয়েগুলোর উপরে যেভাবে আসলে বাসার ছেলে মানুষগুলো অত্যাচার করে বা অত্যাচারের শিকার করে রাখে তাদেরকে, তার উপর ভিত্তি করে আজকে আপনাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন আমরা গল্পের মূল পর্বে চলে যাই। গল্পের মূল পর্ব হচ্ছে, আমরা প্রচন্ড গরিব বলতে মানে বাবার পরিস্থিতি খুবই খারাপ। আমার মা আর আমার একটা ভাই আছে, আমরা দুই ভাই বোন। আমি স্কুলে পড়ি আর আমার ভাইটা খুবই ছোট। কিন্তু আমার বাবার আসলে রোজগার করার মতো কোনো মানে আমার বাবা কিন্তু প্রতিবন্ধী, ওই জন্য উনি আসলে কোনো কাজকর্ম করতে পারেন না। বলতে গেলে লজ্জার কথা, আসলে এক প্রকার বলতে গেলে উনি ভিক্ষাবৃত্তি করেই আমাদেরকে ছোট থেকে আমাদের মুখে আহার জুগিয়েছেন, আমাদের পেটের ভাত জুগিয়েছেন। এত কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন আমার বাবা। বড় হয়ে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার বাবা এত কষ্ট করছে, এত কষ্ট করে সারা দিন অন্তর এত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তার এক পাশে পড়ে থাকে, সেখানে থেকে এভাবে কষ্ট করে সেই টাকা নিয়ে এসে আমার মা চাউল কিনে এসে রান্না করে তারপর আমাদের মুখে ভাত তুলে দেয়। বিষয়গুলো দেখার পর আসলে আমার খুবই খারাপ লাগলো। তখন আমি চিন্তা করলাম, আমি আর স্কুলে লেখাপড়া করব না। তবুও আমার বাবা এত কষ্টের পরও কখনো মুখ দিয়ে বলেনি যে না, আমি এত গরিব, এত কষ্ট করে পেট চালাই, কোনো মতে বেঁচে আছি, আমি আমার মেয়েকে লেখাপড়া করাবো না। এই জন্য আমি আমার বাবাকে স্যালুট জানাই। এত কষ্টের পরও আমার বাবা চাইছে যে না, আমি তার মেয়ে, আমি লেখাপড়া করে যেন মানুষের মতো মানুষ হতে পারি। আমি যখন দেখতে পেলাম যে আমার বাবা এত কষ্ট করছে, তখন আমার মাথা থেকে লেখাপড়া করে মানুষ হওয়ার ভূতটা নেমে গেছে। তখন আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ করতো, আমি কিভাবে আমার বাবার পাশে দাঁড়াবো। যদি আমি আমার বাবার মেয়ে না হয়ে ছেলে হতাম, তাহলে তো আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারতাম। তো মেয়ে হয়েছি বলে কি পারবো না? অবশ্যই আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারবো। আর বাবার পাশে দাঁড়ানোর জন্য আমি চিন্তা করলাম, এই সমস্ত লেখাপড়া সবকিছু লেখাপড়া সব বাদ দিয়ে আমি কাজ করব, এই চিন্তা ভাবনা করেছি। মাকে বললাম আমি আর স্কুলে যাব না, আমি কাজ করব। মা বলছে, তুই ছোট বাচ্চা মেয়ে, কি কাজ করবি? ইস, বাচ্চা বলছো? এখন কি ছোট ছোট মেয়েরা, আমার মতো মেয়েরা কি কাজ করছে না? করছে তো। তাহলে আমিও করব মা। তুই কোথায় কাজ করবি? আমি এ বাড়ি ও বাড়ি কত কষ্ট করে কোনো মতো, এখনকার মানুষ বিশ্বস্ত মানুষও পায় না, কাজে লোকও রাখে না, আমাকেই মানুষ রাখতে চায় না। আমি বলছি, শোনো বাবা, যেহেতু এমন অবস্থায়, তুমি একটু কাজ করো, তোমার কাজটাই আমি করি, আর তুমি বাবাকে বাড়িতে একটু সময় দাও। হয়েছে, এত পাকনামো না করে তুমি তোমার স্কুলে যাও। মার কথা ফেলতে না পেরে আমি স্কুলের জন্য তো বেরিয়েছি, কিন্তু বইগুলো একটা জায়গায় লুকিয়ে রেখে স্কুলটা আমি বাদ দিয়েছি। দিয়ে আমি এ বাড়ি ও বাড়ির সবার দরজায় দরজায় কাজ খুঁজছি। যখন এই বাড়ি ও বাড়ি সবার দরজায় দরজায় কাজ খুঁজছি, তখন সবাই আমার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখছে। আমি তো অল্প বয়সী একটা মেয়ে, আমি কি করে বাসা বাড়ির কাজ করব? এটা তো আমার স্কুলে পড়াশোনার বয়স। কেউ ভাবছে এত ছোট কচি একটা মাল, এই মালটাকে বড় জোর একবার ব্যবহার করা যায়, কাজ দিয়ে বাড়িতে গ্যাঞ্জাম রাখা যাবে না। কেউ ভাবছে এত ছোট বয়সে মেয়েকে কাজে রাখা যাবে না, এরা চোর আর ছ্যাঁচ্ছর হবে, ছোট লোক, গরিব, এরকম ভেবে ভেবে সবাই শুধু না করে দিচ্ছে, কেউ আমাকে কাজ দিচ্ছে না। সারাদিন সবার দরজায় দরজায় ঘুরে কাজ না পেয়ে আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম। তখন একটা বাড়ির দরজায় সিঁড়ির সামনে বসে হাঁপিয়ে গেছে বলে একটু বসে বসে জিরিয়ে নিচ্ছিলাম। ওই সময় ওই বাড়ির থেকে একটা বৃদ্ধ মহিলা তার ময়লা নিয়ে বাইরে বের হলো। যখন ময়লাটা নিয়ে এসে বাইরে বের হলো, তখন আমি ওকে দেখে বললাম, এই মেয়ে, তুই এখানে কি করছিস? আমি বললাম, কিছু না, আসলে একটু পানি খাবো। বললো, পানি খাবি তো এখানে কি করছিস? যার সামনে দোকান আছে। আমি বললাম, আন্টি, আপনি কি ময়লাগুলো ফেলে দিতে যাচ্ছেন? বললো, না, বাইরে ময়লার গাড়ি এসে দাঁড়িয়ে আছে, সেখানে নিয়ে যাচ্ছি, কাজের মহিলাটা আসেনি। তখন আমি বললাম, আন্টি, আপনি কেন কষ্ট করবেন, দেন আমাকে দেন, আমি ময়লাগুলো নিয়ে গিয়ে ময়লার গাড়িতে দিয়ে আসছি। তাই নাকি? তুই পারবি না? আমি বললাম, পারবো। বলে আমি তার হাত থেকে ময়লাগুলো নিয়ে ময়লার গাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে দিয়ে আসলাম। আসার পর সে আমাকে বলল, তুই কোথায় থাকিস আর এখানে কি করছিস? আমি বললাম, আন্টি, আমি না একটা কাজ খুঁজছি, আমার একটা কাজের খুব দরকার। আপনি যদি আমাকে আপনার বাড়িতে ছোটোখাটো
কোনো কাজ থাকলে যদি আমাকে দিতেন আমার খুব উপকার হতো। বলল, আসলে তুই ছোট মেয়ে, তুই আমাদের বাড়িতে কি কাজ করবি? তাছাড়া তো আমাদের কাজের মহিলা আছে। আমি বললাম, দেখেন, ওনাকে দিয়ে তো আর সব কাজ হয় না, ছোটোখাটো যে কাজগুলো আছে টুকিটাকি এই কাজগুলো আমি করে দেব, আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে, এত বেশি টাকা দিতে হবে না। সে আমার কথা শুনে বলল, ঠিক আছে তুই বস, আমি ভেতর থেকে আসি। ভেতরে গিয়ে একটা বিস্কিট আর এক গ্লাস পানি নিয়ে আসলো। এসে বলল, তা কত দিতে হবে তোকে? আমি বললাম, দিন আপনি, আপনারা তো কাজে লোক রাখেন, যেহেতু বড় 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 মানুষেরা কাজ করে, তাদের যা দেন তাদের থেকে একটু কম দিয়েন। বোঝেনি তো, আমারও তো বাবা মা আছে, তাদেরকে নিয়ে তো বাঁচতে হবে খেয়ে পড়ে। মহিলা বলল, আচ্ছা ঠিক আছে, একটা কথা ভালোভাবে মাথায় নে, আমার ছেলে বড্ড রাগী কিন্তু, আর আমার হাজব্যান্ড মানে তোর সাহেব, সেও কিন্তু খুব মেজাজি, অপরিষ্কার কিন্তু একদম পছন্দ করে না। তোর কাজ হলো সব সময় সবকিছু ঝাড়ে ফুঁক করে দিয়ে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, খাট কাপড় বিছানা পাতি সবকিছু ফরফিট করে রাখতে হবে। পারবি? আমি বললাম, হ্যাঁ পারবো। পারি বা না পারি, আগে তো কাজটা নেই। বলে দিলাম যে হ্যাঁ পারবো। সেদিনের মতো সেখান থেকে বিদায় নিয়ে বাড়িতে গিয়ে মাকে বললাম, আমার কাজ হয়েছে, আমি কাজ পেয়েছি। একেবারেই ওই বাড়িতে চলে আসলাম। সারাদিন কাজ করার পর খুব ক্লান্ত লাগছিল। নিচে ফ্লোরটা মুছে এত সুন্দর করেছি, খুব ঠান্ডা হয়ে আছে। ওখানে শুয়ে একটু গড়াগড়ি দিয়েছিলাম। ওই মুহূর্তে সাহেবও আসলো, তার ছেলেও আসলো। এসে দেখে বলছে, প্রথমে ভেবেছিল আমি টোকাই মোকাই। বলে, এই এখানে কেন শুয়েছিস? তুই বাড়িতে ঢুকলি কি করে? চুরি করতে ঢুকেছিস? আমি বললাম, না না সাহেব, আমি তো চুরি করতে আসিনি, আমি এ বাড়িতে কাজে এসেছি। আমি তো আপনাদের এখানে কাজ করি। কবে থেকে? আজকে থেকে। ও আচ্ছা, যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। শুরু হয়ে গেল বড় লোকের হুকুম। বললাম, ঠিক আছে। পানি তো এনে দিলাম। পানি এনে দিলাম, হাতে পানির গ্লাস রেখে না খেয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। চিন্তা করলাম বোধহয় পানির গ্লাসটা দেখছে, ময়লা আছে কিনা। বড় লোকের ব্যাপার তো অন্যরকম। কিছুক্ষণ পর পানিটা খেয়ে বলল, যা এখন, আমি চেঞ্জ করব। এভাবে কিছুদিন কাজ করছিলাম। কাজ করতে করতে বড় সাহেবের কুনজর কখন যে আমার উপর পড়েছে আমি নিজেও জানি না। সে মনে মনে এমন একটা ডিসিশন নিয়েছে যে সারাদিন যেহেতু ম্যাম সাহেব বাসায় থাকে না, আমি তো দিনের বেলা শুক্রবারে বাসায় থাকি, অতএব এই মেয়েটাকে আমার দরকার। মেয়েটাকে দিয়ে মাথার চুল টানায়, পাকা চুল উঠায়, এরকম করে। মানে সে আমাকে বিভিন্নভাবে আমার সাথে আমাকে দিয়ে তার সেবা করায়। সেবা করাতে করাতে কখন বলল, তোদিন তো তুই আমার সেবা করছিস, তোকে একটা কথা বলবো, কাউকে কিন্তু বলতে পারবি না। জি সাহেব বলেন। তো শরীরটা কিন্তু খুব নরম। আপনি কি করে বুঝলেন? না, তুই যখন আমার গা হাত পা টিপিস তখন আমি খুব আরাম পাই। আমি কি একবার তোর হাতগুলো টিপে দিয়ে দেখবো? দেখ, এই যে আমি তোকে বলছি। বলে সে আমার আস্তে আস্তে আমার হাত টিপতে আসে। আমার হাতগুলো এভাবে আস্তে আস্তে আলতো আলতো চাপ দিয়ে বলছে, দেখলি, এই জন্য বললাম সাহেব আমি ব্যথা পাচ্ছি। এই জন্য বললাম তোর শরীরটা খুব নরম। আমি 13-14 বছরের একটা মেয়ে, আমার শরীরে সে টাচ করবে এটা তার ইচ্ছে, আমার শরীরটাকে নিয়ে সে খেলাধুলা করবে এটা তার মনোভাবনা। আর আমি তো ভয় পাই, এত বড় একটা পুরুষ মানুষ, তাকে দেখে তো আমার এমনিতেই ভয় করছে। তখন সাহেব বলল, ভয় করিস না, ভয় করিস না। আরে আমি মানুষ, বাঘ ভাল্লুক নয়, তোকে মেরে ফেলবো না। হয়তো কি একটু, এই যে এখন যেমন একটু ব্যথা পেলি না, এইরকম একটু ব্যথা পাবি। আপনি তো হাত টিপছেন, হাত টিপলে ব্যথা পেলে কি হবে? বললো, না, হাত টিপলে যেরকম ব্যথা পাবি আর একটু কাজ আছে, এরকম একটু ব্যথা পাবি, তারপরে সব ঠিক হয়ে যাবে। তোকে কিন্তু আমার খুব ভালো লাগে। সে আমাকে এমন সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলছে, তার মিষ্টি মিষ্টি কথা শুনে আমি বুঝতে পারছি না যে আসলে সে কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে। আর আমার তো এতটা বোঝারও বয়স হয়নি যে আসলে আমার কচি শরীর, কচি হাতের শরীরের স্পর্শ তাকে উন্মাদ করে তুলেছে। তার সারা শরীরে উত্তেজনার ঝড় বয়ে যাচ্ছে। সেই উত্তেজনার ঝড়ের শিকার সে আমাকে বানাতে চাচ্ছে। এখন এসে এভাবে সেভাবে যেভাবেই হোক কোনোভাবে কলে কৌশলে বাড়িতে যখন কেউ থাকে না তখন শুধু শুধু আমার কাছে আসার চেষ্টা করে। তো হঠাৎ করে একদিন বাড়িতে কেউ নাই, আমাকে বলছে, আমার মাথাটা এত ব্যথা করছে, যদি এই মুহূর্তে মাথাটা টিপে দিস তাহলে তোকে আমি 100 টাকা দেবো। চিন্তা করলাম রান্নার কাজটা পরেই করি, আগে মাথাটাই টিপে দেই। মাথা টিপে দিতে গিয়ে তখন সে বললো, দরজাটা লাগাতো, বাহিরে জোরে জোরে ওরা বিল্ডিংয়ের শব্দ আসছে, অন্য বিল্ডিংয়ের। এই কথা বললে আমি দরজাটা লাগিয়ে দিই। আমি তো আর জানি না যে সাহেব
কোন মতলবে দরজা বন্ধ করতে বলেছে? সাহেব বলার সাথে সাথে আমি দরজাটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর সাহেব বলে, হ্যাঁ এবার আমার মাথার চুল টান। মাথার চুল টানছি। সাহেব বলছে, এবার আমার হাতগুলো টিপে দে তো। হাত টিপে দিচ্ছি। তারপর বলছে, আমার পাটা টিপে দে। হ্যাঁ ঠিক আছে। এবার বলছে, দেখ তো আমার নাভিটার এখানে চুলকোতে চুলকোতে বোধহয় অনেকটা কোনো পোকা টোকা হয়েছে কিনা দেখ তো। আমি বললাম, আমি কি করে দেখবো? বললো, দেখ দেখ, দেখতে পারবি তো। আমি সেখানে দেখতে যাই, তখন সাহেব আমার হাত ধরে জোর করে আমাকে খাটের উপর শুয়ে দেয়। শুয়ে দিয়ে বলে, আমি বলছি, কি করছেন? আমি এখন ঘুমাবো না তো, আমি এখন কাজ করব। তোকে কাজ করতে হবে না, তুই এখন আমার কাজ করবি, যেটা আমি তোর সাথে যে কাজটা করব সেটা করবি। এটাও আর কি কাজ? বললো, তোর বুঝে কাজ নেই। সে আমাকে জোর করে খাটের উপর শুয়ে দিয়ে আমার সারা শরীরে এখানে ওখানে করতে লাগে, আমাকে বিভিন্নভাবে আদর করতে থাকে। সে চাইছে আদর করতে, আমার লাগছে বিরক্ত। আমি তো আসলে এসব সম্পর্কে এতটা অবগত নও। পরে আমি বললাম, দেখেন সাহেব, আমাকে ছেড়ে দিন, আপনি এরকম করছেন কেন? আপনার এরকম এগুলো আমার ভালো লাগছে না। আরে হাত দিয়ে একটু ধরলে কি হবে? কিচ্ছু হবে না, তুই আমাকে একটু ধরে দেখ, আমি কিন্তু খুব আরাম পাবো। তুই কেন ব্যথা পাচ্ছিস বলতো? ব্যথা পাবি না। আবার বলছে, এবার চুপ কর, আর আমি যা বলবো যা করব সব কিছু চুপ রাখবি, কাউকে কিচ্ছু বলতে পারবি না। যদি বলিস তাহলে তোকে এই বাড়িতে আর কাজে রাখবো না। আমি বলছি, কি করবেন আপনি? যেটাই করি কাউকে কিছু বলতে পারবি না। কাজ বাঁচানোর জন্য সে আমাকে কাজ থেকে বের করে দিবে বলে এই যে একটা ভয় দেখিয়ে আর একটা পথ পথ থেকে মানে আমাকে সরিয়ে দিবে বলে বিভিন্নভাবে একটা ছোট মেয়েকে যেভাবে বিপদে ফেলানো যায় বলার পর আমি তো চুপ হয়ে গেলাম। তারপর সে আমার এই ছোট্ট নরম কচি শরীরটাকে নিয়ে তার যেভাবে ইচ্ছে সে খেললো, কিন্তু আমি তো ভয়ে কাউকে কিছু বলতে পারছি না, জোরে চিৎকার করে কাঁদতেও পারছি না। আমি এই ছোট্ট একটা মেয়ে, তার 8 ইঞ্চি 10 ইঞ্চি একটা জিনিস যন্ত্র কি আমার এই ছোট্ট দিয়ে যাবে? তখন সে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে আমার মুখটা নিজের হাতে চেপে ধরে, আমি চিৎকার দেব বলে আমার মুখটা নিজের হাতে চেপে ধরে সে তার এত বড় অস্ত্রটা আমার ভেতরে, শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। গোপন ঢুকিয়ে দেওয়ার পর অনেক কষ্ট করে, চিৎকার করেও তো আমার কোনো লাভ নেই, যা যা করার দরকার করে তারপর আমাকে বলে, এবার নাম, খাট থেকে নেমে আস্তে আস্তে সরে যা। তখন আমি চিন্তা করলাম, না, এ বাড়িতে আমার আর কাজ করা চলবে না। যে বাড়িতে আসলে এই সাহেব আজকে এরকম করলো, কালকেও যদি এরকম করে তাহলে তো আমি মরে যাব। এত কষ্ট দিয়ে মানুষকে কাজ করায়। সে বলছে, এটাও তোর কাজের মধ্যে পড়ে, যদি ম্যাডামকে বলিস তাহলে কাজ থেকে বের করে দেব। আসলে সেই ভয়ে আমি নিজেই এই যে অত্যাচারের ভয়ে আমি নিজেই সে বাড়ি থেকে কাজ থেকে ছেড়ে বের হয়ে চলে আসছি। আমি যদি সেখানে কাজে না যেতাম তাহলে আমার সাথে কিন্তু এরকম কিছু হতো না। তো আমরা আসলে গরিব অসহায়, আমরা তো আসলে পেটের খিদার তাড়নায় পেটের ভাত জোগানোর জন্যই আমরা কাজ করতে যাই। আমরা কি করে বুঝবো যে কাজ করতে গেলে আমাদের সাথেও এরকম কিছু ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ঘটবে? এগুলো তো আমাদের জানা থাকে না। তা আমি চাই না আপনাদের কারোর সাথে এরকম কিছু ঘটুক বা আপনাদের কারোর জীবনে এরকম কিছু আসুক, খারাপ দিন আসুক, আপনাদের জীবনটা নষ্ট হয়ে যাক, আপনারাও এভাবে অল্প বয়সে নিজেদের সতীত্ব হারান, এটা আমি চাই না। তো সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।